ওই শুনছো? হ্যাঁ, তোমাকেই বলছি। আজকের এই গল্পটা তোমার জন্য। যদি এক ফোঁটা ভালোবাসা, একটু গল্প আর একটু অনুভব দরকার হয়, তাহলে স্বাগত আমাদের ফাইজার ডায়েরিতে। এখানে ভালোবাসা শুধু বলা হয় না, শোনা যায়। তাই প্রতিনিয়ত নতুন নতুন ভালোবাসার গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো ফাইজার ডায়েরি। ধন্যবাদ সবাইকে। মেজরের মাথায় সারাদিন এগুলোই ঘুরে বুঝি। ঘুরে তো যান, শুধু তোমাকেই আদর করার ফন্দিয়াটি সারাদিন। এই, আমি আর হাসতে পারছি না। আজকে কেমন করে যেন কথা বলছেন। ভাজা মুড়ি আর নিমকি নিয়েছেন? হ্যাঁ, নিয়েছি। আচ্ছা, তাড়াতাড়ি আসুন। তাড়াতাড়ি আসলে 5টা চুমা বেশি দিবে। আমার সব ভালোবাসা শুধু আমার ব্ল্যাক ডায়মন্ডের জন্য। আপনি হলেন আমার ব্ল্যাক ডায়মন্ড, আমার ব্ল্যাক হিরো। খুশি হয়ে গেলাম ময়না পাখি, আসছি আমি। রাহাতের কানে ইসমার খিলখিল করা হাসি বেজে চলছে। কোনো স্ত্রী তার স্বামীর অধীনে কতটা সুখী থাকলে এভাবে হাসতে পারে? রাহাতের বুকে রক্তক্ষরণ হচ্ছে। এই ইসমা একসময় রাহাতের ছিল। রাহাতের ঘরে বাইরে সব কাজ পরিপাটি করে রাখত, অল্পতে খুশি হয়ে যেত। সেই ইসমা এখন অন্যের খুশির কারণ, অন্যের কথায় হাসে। রাহাতের কাছে অন্য কেউ হলেও ইসমার কাছে সেই অন্য কেউ হলো স্পেশাল থেকেও স্পেশাল। রাহাতের চোখ ছলছল, বুকটা ধীরিম ধীরিম করছে। এতদিন যে কষ্টে ছিল, আজ মেজো সেই কষ্ট, অনুশোচনা, আত্মগ্লানি বাড়িয়ে দিয়েছে বহুগুণ। ইসমা এখন সুখী আর রাহাত হলো সুখের কাঙাল। রাহাতের ছলছল চোখ জ্বলছে, সাথে বুকের ব্যথা ক্রমাগত বাড়ছে। মেজর রসিয়ে রসিয়ে বলছে, আমার ময়না পাখিটা গোসল করার পর কি সুন্দর হয়ে যায়, আমার মাথা কাজ করে না। উফ, আমার জান পাখিটা ভীষণ আদুরে। বউটা যখন লাজুক লাজুক হাসে, তখন আমি উৎসামা খন্দকার শুধু দেখি আর দেখি। রাহাতের হৃৎপিণ্ড ধকধক করছে। মেজরের সামনেই বড় বড় শ্বাস ফেলে হাঁসফাঁস করছে। রাহাত নিজেকে কোনোভাবেই দমিয়ে রাখতে পারছে না। ভেতরে তার ফেটে যাচ্ছে, রক্তনালীতে পর্যন্ত অনুশোচনা, আত্মগ্লানির ব্যর্থতা পৌঁছে গেছে। কষ্ট হচ্ছে তাই না রাহাত সাহেব? আপনার দ্বিতীয় স্ত্রীর ফরজ গোসলের ফিজা চুল দেখেও কষ্ট পেয়েছিল আপনার প্রথম স্ত্রী। মানুষ কতটা নাদান হলে প্রথম স্ত্রীর বর্তমানে আরেকজনের সাথে বাসর করতে পারে? ওই মেয়েটা কিভাবে বুক চাপড়ে কেঁদেছে, তার দিকে আপনার বিন্দুমাত্র খেয়াল ছিল? আরে মিয়া, বর্তমান যুগের নারীরা নিজের বোনের ছায়াকেও সহ্য করে না। সেখানে আপনি কি থেকে কি করছেন ভেবেছেন কখনো? ইসমা তখন আপনার স্ত্রী ছিল। কোনো স্ত্রী কি করে এই যন্ত্রণা নিজের চোখে সইতে পারে? এখন সে আপনার কিছু হয় না, তারপরেও আমার সাথে তার সংসার মানতে পারছেন না। এখন আপনার কত কষ্ট হচ্ছে, অথচ যখন আপনার বাড়িতে স্বামী আর সতীনের রংঢং দেখেছিল, তখন তার কষ্ট আপনার চোখে পড়েনি? এই অপদার্থ একজনের সাথে শুয়ে আর একজনের সামনে যেতে লজ্জা লাগেনি? আমার জীবনে প্রথমবার এক ফকির নিয়ে এসেছিল। ওর প্রতি না মায়া আর না ভালোবাসা কিছুই জন্ম হয়নি। ও যদি সৎ হতো, তবে 10টা রোগ ব্যাধি থাকলেও মর্যাদা দিয়ে যেতাম সব সময়। কিন্তু ও একটা নর্দমা, তাই নর্দমাকে ছেড়ে দিয়েছি নর্দমার জায়গায়। দ্বিতীয়বার আমার জীবনে আসে ইসমা খাতুন। এই মেয়ে বন্দা হোক বা অক্ষম হোক, আমার যায় আসে না। শুধু আমার সামনে হাসলেই হবে। যেই অপূর্ণতা রয়েছে তা একদিন মিটে যাবে ইনশাল্লাহ। বাচ্চা জন্ম হতে দেরি হলে স্বামী হিসেবে তার পাশে থাকা দরকার, তাকে সান্ত্বনা আর আশ্বাস দেওয়া দরকার। আপনার পরিবার কটু কথা মুখের আগায় নিয়ে ঘুরত, তারা আপনার উপার্জনে চলে। আপনার বউকে এসব বলার সাহস রাখে কিভাবে? হ্যাঁ, কিভাবে পারে? রাহাত নিরুত্তর, নিশ্চুপ, লাজবাব। মেজর ওসামা খন্দকার পূর্বের মতো হিসিয়ে বলছে,
এশিয়ার মেয়েরা বড্ড হিংসুটে। আমার জানা মতে ভারত, পাকিস্তান আর বাঙালি নারীরা মরে গেলেও স্বামীর ভাগ কাউকে দেবে না। এমনকি নিজে মরে যাওয়ার পরে জামাই আরেকটা বিয়ে করবে তাও মানতে পারে না। সেই জায়গায় আপনি, আর বলতেও রুচিতে বাজছে আমার, মধ্যপ্রাচ্যের নারীরাও এখন হিংসুটে। ইউরোপের নারীদের মাঝে এই হিংসার প্রভাব বিস্তার করছে। এই হিংসা প্রতিটা নারীর মনে বসবাস করে। যেই নারীর মনে স্বামীর সাথে অন্যজনের উপস্থিতি হিংসা জন্ম নেয় না, সেই নারী হয় পাগল, আর না হয় ঘর সংসারে উদাসীন। ফট করে রাহাত বলে উঠল, বিয়ে করেছি, হারাম কিছু করিনি। ইসলামে জায়েজ আছে 4টে বিয়ে করা। আমি তো কারণবশত করেছি। ইসমার 7 বছরের বাচ্চা হয়নি, সুমির 1 বছরেই হয়ে গেছে। আমার বংশের বাতি নিভে যাবে, তাই বাধ্য হয়ে দ্বিতীয় বিয়ে করেছি। আপনি আমার দিকটা বুঝেন না কেন? কোরআনে তো আছে 4টে বিয়ে করা যায়। রাহাত বলতে দেরি মেজর দাবাং মার্কা চটকনা মারতে দেরি নয়। এমন এক থাপ্পড় দিয়েছে রাহাতের গালের চামড়া ছিলে যাওয়ার অবস্থা। রাহাতের মাথা ভন ভন করে ঘুরছে, হাত দিয়ে গাল ডলছে। মেজর আরেকটা থাপ্পড় বসিয়ে দিল ওই গালে। রাহাত সামনে 2 গাল ডলে যাচ্ছে, মনে হচ্ছে চামড়া ঝলসে যাবে। আশেপাশের মানুষজন এতক্ষণ শুধু কৌতূহলী দৃষ্টিতে দেখছিল, তবে মেজরের কথা তাদের কানে যাচ্ছিল না। এবার রাহাতের গালে 2 থাপ্পড় দেওয়াতে কেউ কেউ এগিয়ে এসে ওসামাকে বলছে কেন সে এভাবে মারছে। ওসামা খন্দকারের চোখে ভয়ানক রাগের বহিঃপ্রকাশ, হাত মুষ্টিবদ্ধ করে হিস হিস করছে। রাহাতকে হালুয়া বানাতে পারলে শান্তি লাগতো। গলার তীব্র আওয়াজে ওসামা বাজার কাঁপিয়ে দিল। গলার সর্বোচ্চ স্বরে জোর প্রয়োগ করে বলতে লাগলো, এই হারামি, কার সাথে কি তুলনা করছিস? 1450 বছর আগে মদিনার নারীরা গিয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য নিজেকে উৎসর্গ করেছি। সর্বশ্রেষ্ঠ মহামানব নাকচ করে দিয়েছেন। সেই সময় একাধিক বিয়ে শুধু তিনি করেননি, সবাই করত। তার সাথে তুই কোনো সাহসে তুলনা দিয়ে থাকিস? উম্মাহাতুল মুমিনিন ছিলেন সব নারীদের থেকে শ্রেষ্ঠ নারী। তারা ধন দৌলতের জন্য আশায় থাকতো না, তারা শ্রেষ্ঠ মানবের সাথে একটু সময় কাটানোর জন্য অপেক্ষা থাকতো। তার এক একটা বিয়ের পিছনে কারণ রয়েছে। তার সাথে দুনিয়ার আর কোনো মানুষের তুলনা হয় না। আল্লাহ তাআলা নিজেই তার জন্য পাত্রী ঠিক করেছেন। তোর মতো হাজার হাজার কুলাঙ্গার এই মাসালা দিয়ে 2-3টা বিয়ে করে। এই তুই বল, কোরআনের কোন জায়গায় 4 বিয়ের অনুমতি আছে বল? বলছিস না কেন? আমি বলে দেই, সূরা নিসায় রয়েছে, তোমরা এতিমদেরকে তাদের ধন সম্পদ দিয়ে দাও এবং উৎকৃষ্টের সাথে নিকৃষ্ট বদল করবে না, এবং তোমাদের সম্পদের সাথে তাদের সম্পদ মিলিয়ে খেয়ে ফেলবে না। এটা মহাপাপ। আর যদি তোমরা ভাবো এতিমদের মাঝে ন্যায় বিচার করতে পারবে না, তবে তাদের মাঝে বিয়ে করবে যাকে তোমাদের ভালো লাগে, 2, 3 অথবা 4। আর যদি আশঙ্কা করো যে ন্যায় বিচার করতে পারবে না, তবে একজনকে অথবা তোমাদের অধীনস্থ দাসীদের, এতেই তোমাদের পক্ষপাতিত্ব না করার অধিক সম্ভাবনা। এই আয়াতের মর্মার্থ তোদের মতো বিয়ে করার পায়তারা যাদের মাথায় চলে তারা জানিস তো? এই, তোরা কোনো সাহসে কিছু হলেই আয়াত টেনে আনিস কেন? ওই আয়াতের ব্যাখ্যা জানা আছে তোর? এখানে এতিমদের কথা বলা হয়েছে, যার অধীনে এতিমের সম্পদ গচ্ছিত। এতিমদের মাঝেও যদি ন্যায় বিচার না করতে পারে, তবে বিয়ে শুধু একটি করবে। ওই সময় দাসী ছিল, স্ত্রীর মতো দাসীও মনিবের সাথে থাকতে পারত। এই সময় কি দাসী আছে? এমনকি মোতানিকা পর্যন্ত চিরতরে বাতিল করা হয়েছে। তোরা এই আয়াতকে 2-3 বিয়ে করার লাইসেন্স কি করে বানিয়ে নিস? 2 বউকে খুশি করা কার পক্ষে সম্ভব হয়? তুই পেরেছিলে 2 জনকে সমান সমান করে রাখতে? এই যুগের মেয়েরা এত স্যাক্রিফাইস করে থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মহিলাদের সাথে ন্যায় আচরণ করো। তাদের একটা দিক খারাপ লাগলে আর একটা দিক দেখো। উত্তম স্ত্রী হলো সবচেয়ে বড় নেয়ামত। এই নেয়ামতকে তুই পায়ে ঠেলেছিস। আমি আমার বক্ষ পিঞ্জরে যত্ন করে রেখেছি। তোর বংশের বাতি জ্বলেছে, এইবার তুই এই আলো নিয়ে পড়ে থাক। আমার বউয়ের দিকে নজর দিচ্ছিস কেন? জুতা পিঠা খেয়ে তোর মন ভরেনি?
জুতার গরুর লেদা লাগিয়ে তোদের মতো লোকেদের গালে পিটানো উচিত। বাচ্চা তো মাত্র ওসিলা ছিল। তোর আসল উদ্দেশ্য ছিল আর একটা বিয়ে করা। ইসমার বাচ্চা হলে তুইও আর একটা বিয়ে করতি। জড়ো হওয়া সব উপস্থিত মানুষজন বাদ্যযন্ত্রের মতো শুনে গেল ওসামা খন্দকারের কথা। কারো সাহস হলো না ক্রোধের সামনাসামনি হওয়া। নিজেকে কিছুটা শান্ত করে মেজর খন্দকার শক্ত মুখে শক্তবাণী ছড়ে দিল। রাহাত সাহেব, কানের ঢিলা পর্দা টেনে টেনে দাঁড় করান। আমার প্রিয়ার হাসির ঝলকানি আপনাকে ইচ্ছা করে শুনিয়েছি, আপনার অনুতাপ বাড়িয়ে দিয়েছি। রাহাত সাহেবের এরূপ পরিস্থিতি আমার দর্শন করতে বেশ ভালোই লাগছে। ঠোঁট চেপে হাসছে মেজর। এমন গা জ্বালানো হাসি দেখে রাহাত এবার ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে কেঁদে দিল। মেজরের মায়া লাগলো না, রুক্ষ ভরাটা চিবিয়ে চিবিয়ে বলতে লাগলো। আমি ভেবেছিলাম আপনার পা ডাইনোসরের মতো লম্বা, তাই কড়া দিয়ে কেটে স্বাভাবিক করে দিব। না, এখন দেখছি পা ঠিক আছে, তবে আপনার পায়ে অনর্থক শক্তি বেশি। এই শক্তি দিয়ে লাথি বসিয়েছেন আমার ইসমা খাতুনের পেটে। কিল ঘুষির কথা খালামণি থেকে শুনেছি, তবে লাথির কথা জেনেছি পরশু রাতে। আমার বউটা কেঁদে কেঁদে বলেছে এক অপদার্থ জানোয়ারের লাথি খেয়ে ব্যথায় ছটফট করেছে। এই জানোয়ার। বিভৎস এক চিৎকার দিল মেজর। কোলাহলপূর্ণ গমগমে বাজার থেমে গিয়েছে মেজর খন্দকারের ভয়ানক চাপা গর্জনে। কেউ কেউ বিস্মিত চোখে রাহাত আর ওসামাকে দেখছে, কেউ আবার পরের কাহিনী দেখার জন্য আড়ি পেতে আছে। রাহাত প্রাণহীন দেহ নিয়ে নিশ্চল ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। ভাবখানা তার এমন, এই মুহূর্তে মেজর পিটিয়ে গেলেও রাহাত যেন কিছুই বলবে না। আজ হাজার আফসোস হচ্ছে ইসমার হাসিমাখা কণ্ঠ শুনে। পরশু রাতে ওই নরম পেটে কত কত চুমু দিয়েছি আমার জানা নেই। ওই পেটে আপনার ঔরস জাত আসেনি বলেনি। এমন নাদান হয়ে যাবেন। ইসমা কেমন তা আপনি ভালো করেই জানতেন, তবে অন্যের কান পড়া শুনে রাক্ষসের মতো আচরণ করতে বুক কাঁপেনি? হিস করে মেজর কথাটা বলল রাহাতের কানের গোড়ায়। কি ভেবেছিলেন আমি শহীদ হয়ে গেছি আর আপনি আমার বিধবা বউকে আবার নীলর্জের মতো শাদি করে নেবেন? এই স্বপ্ন বুঝি দিবানিশি দেখেছিলেন? আমি বলেছিলাম না, আমি বাসি বা মরি ইসমা খাতুন আমার নামেই থাকবে। তারপরেও কোন সাহসে আমার বাড়ির খবর কালেক্ট করতে চেয়েছেন রাহাত সাহেব? ভারী ভারী ট্রেনিং নিয়ে এই লাইনে এসেছি। এই প্রফেশনে জড়িয়ে কত ক্রিমিনালের দেখা পেয়েছি। পাবলিক আমাদের দিকে কী নজরে তাকায় আমরা তা অনুমান করতে পারি। আপনার সাহসের তারিফ করতে হয়। এই যে হাততালি দিয়ে আপনার সাহসের প্রশংসা করলাম। আমি ওই দিন ফোনে আপনাকে সতর্ক করেই ছেড়ে দেইনি, নজর রেখেছি। আমি ধারণা করেছিলাম আপনি পাগলা প্রেমিকের মতো অনুসন্ধান করবেন, আর হলোও তাই। শুনে রাখুন, আপনি এখন পাগলা ফন্ডা আর আমি পাগলা প্রেমিক। আমার বউ বলে তার স্বামী নাকি ব্ল্যাক হিরো। কালো হয়েও হিরো হয়ে গেলাম। ওই মেয়েটা কতটা সরল আর নরম মনের। এভাবে নিত্যদিন কষ্ট দিয়ে একদিনও কি মায়া হয়নি মেয়েটার উপর? কাকে কি বোঝাচ্ছি আমি? বাড়ি যেতে হবে, ফালতু বকবক করার সময় নেই। তাহিয়া খাতুন দূরে দাঁড়িয়ে রাহাতের বিধ্বস্ত মুখ দেখে শান্তি লুফে নিল। থাপ্পড় খাওয়া দেখে তার মনে আনন্দ লাগছে। তার মেয়েকে অমানুষের মতো পিটিয়েছে। বাজারের লোকজন একবার রাহাতকে দেখছে, আরেকবার ওসামা খন্দকারকে দেখছে। গাড়িতে বসে মোবাইল ড্যাশবোর্ডে রেখে বোতলের পানি অর্ধেকটা শেষ করে ফেলল। বিরক্ত ছেয়ে গেছে শরীর জোরে। রাসেল চলে গেছে। গাড়িতে তাহিয়া খাতুনের সাথে একরাম আর সাদিয়া বসে আছে। তাহিয়া খাতুনের আওয়াজ শোনা গেল। বাবা, তুমি একজন ভালো মায়ের আদর্শ সন্তান। আমার মেয়ে আদর্শ একজন স্বামী পেয়েছেন। আমি এত খুশি যা ব্যক্ত করার মতো নয়। ওসামা খন্দকার মাথা পেছনে ফিরিয়ে অমায়িক হাসি দিল। অতঃপর ড্যাশবোর্ডে থেকে মোবাইল ঘেঁটে খাতুনের ছবি বের করে মাথা নিচু করে দেখে নিল। ওই দিন রাতের ছবি। ক্লে দিয়ে তৈরি কাঠগোলাপ আর সূর্যমুখী অর্নামেন্টস হাতে আঙুলের গলায় জড়ানো। ডার্ক কালার শাড়ির আঁচল বিছানায় গড়িয়ে আছে। চোখ ধাঁধানো রূপ তার। মেজরের রাগ বিরক্ত সরে গিয়ে মুখে এক চিলতে হাসি খেলে গেল।
সিলেট জালালাবাদ সেনানিবাস। ভোরের আলো কেবল ফুটতে শুরু করেছে, স্নিগ্ধ এক সকালের সূচনা। আধার সরে গিয়ে প্রভাতের বিস্তার হবে ধরণীতে। লাল আভা আকাশে বিদ্যমান। এই আভা ধীরে ধীরে মুছে ফেলবে উজ্জ্বল আলোক রোশনি। বাইকের ইঞ্জিন থাপ করে থেমে গেছে, ফেলবে উজ্জ্বল আলোক রোশনি। বাইকের ইঞ্জিন থাপ করে থেমে গেছে। হাতের গ্লাভস খুলে পেছনে ঘাড় ফিরিয়ে মৃদুস্বরে বলে উঠল, সুপ্রভাত আমার কোমলমতি সুশ্রী মায়াবিনী। ঠোঁট এলিয়ে হাসি দিল ইসমা খাতুন। নির্জন রাস্তা, নতুন সকালের আগমন। একজোড়া দম্পতি প্রাণখোলা হাসি বিনিময় করে রাস্তায় দাঁড়ালো। সন্ধ্যার পর ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছে মেজর ওসামা আর তার স্ত্রী ইসমা খাতুন। রাতের খাবার রেস্টুরেন্টে খাওয়া হয়েছে। এত বড় রাত, তারা বাইকে চড়ে বেরিয়েছে। ইসমার ঘুম পেলে স্বামীর কাঁধে মাথা রেখে ঘণ্টাখানেক ঘুমিয়েছে। আর মেজর খন্দকার বাইক নীরব জায়গায় থামিয়ে নিজের শক্তপোক্ত কাঁধে স্ত্রীর মাথা রেখে দিয়েছে। কোথাও একটু থেমে চা পান করেছে, কোথাও একটু থেমে চিপস বিস্কুট খেয়েছে। তারপর নর্মাল স্পিডে বাইক চালিয়ে জালালাবাদ আসতে আসতে ভোর হয়েছে। দারুণ একটা রাত উপভোগ করেছে ইসমা। ক্যাপ্টেন রিয়াদ আরেকজন সৈনিক এগিয়ে আসলো। কুশলাদি বিনিময় করে তারা বাইকের পেছন থেকে বেঁধে রাখা ব্যাগ রশি থেকে ছাড়িয়ে কোয়ার্টারের দিকে যেতে লাগলো। 2টা বেডরুম, একটা ড্রয়িং রুম, ছোট একটা রান্নাঘর, একটা বারান্দা, একটা ওয়াশরুম। আরেকটা ওয়াশরুম রয়েছে ড্রয়িং রুমের সাথে। গোছানো পরিপাটি বিছানা, সুন্দর আসবাবপত্র। ইসমাকে এখানে আনার আগেই মেজর খন্দকার সব গুছিয়ে রেখেছে। নামাজের খুব অল্প সময় আছে। দুজন ঝটপট উজু করে ফজরের সালাত আদায় করে নিল। তুমি খুব ক্লান্ত, শুয়ে থাকো, আমি নাস্তা নিয়ে আসি। নাস্তা খেয়ে তারপর ঘুমাবে। আপনি তো সারা রাত একটুও ঘুমাননি, আমার চেয়ে বেশি ক্লান্ত আপনি। এর চেয়ে আরও বেশি জার্নি করার ক্ষমতা আমাদের আছে, আলহামদুলিল্লাহ। তোমরা মেয়েরা অল্পতেই দুর্বল হয়ে যাও। ঠিক বলেছেন, আসলে আমার ক্লান্ত লাগছে এখন। তবে রাতের বাতাসের সাথে পাল্লা দিয়ে বাইক ছুটিয়ে মাইলের পর মাইল রাস্তা পাড়ি দিবে কোনোদিন ভাবতেও পারিনি। অনেক কিছুই আমাদের ভাবনার বাইরে থাকে, যা চমকপ্রদ হয়ে ধরা দেয় সঠিক সময়ে। তুমি যখন আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়েছিলে, তখন অন্ধকারের কালো শূন্যতার মাঝেও পূর্ণতা পেয়েছি। তুমি পূর্তা আমার কাছে, তুমি পূর্ণময়ী, কেশবতী, মায়াবিনী, স্নিগ্ধময়ী, স্বচ্ছ মনের এক রমণী। মোশাররফ খন্দকার কল করে খবর নিলেন ছেলে আর ছেলের বউ ঠিকঠাক পৌঁছাতে পেরেছে কিনা। ওসামার বের হতে হয়নি, ক্যাপ্টেন রিয়াদ নাস্তা দিয়ে গেছে। দুজন নাস্তা করে নিল। তুমি ঘুমাও, আমি আসছি, দেখা করে আসি সবার সাথে। একটু বিশ্রাম করে নেন। না গো, সিক্রেট মিশনের জন্য মিটিং করতে হবে। আমার জন্য সবাই অপেক্ষারত। তাহলে কখন আসবেন? 2 ঘন্টার মতো লাগবে। আসার সময় বাজার নিয়ে আসবেন? না, 2 দিন পর রান্নার কাজে হাত দেবে। তোমাকে নিয়ে বের হব। রান্নার জন্য যা যা লাগবে নিয়ে আসব। আমি আসতে দেরি হলে ভয় পেও না। ঘুম ভেঙে গেলে ছোট্ট করে একটা টেক্সট দেবে। বোরিং লাগলে বাড়িতে ফোন করে কথা বলবে। আচ্ছা, চিন্তা করবেন না। ইসমার কপালে চুমু এঁকে মেজর খন্দকার বের হয়ে গেল। এই সকাল কারোর জন্য স্বস্তি, আবার কারোর জন্য তীব্র অস্বস্তি, লজ্জা এবং হাহাকার। জরিনা হাউমাউ করে কাঁদছে। সুমি প্রেমিকের সাথে রাতে পালিয়ে গেছে। বিয়ের আগে এক ছেলের সাথে সম্পর্ক ছিল। ওই ছেলের সাথে সংসার পাতার জন্য এই সংসারে এবং সন্তানকে ছেড়েছে। জরিনার কান্নায় আশেপাশের মানুষ ভিড় জমিয়েছে। রাহাতের বাড়িতে এমন ভিড় জমেছিল, ইসমা যেদিন রাহাতের 50,000 টাকা ছিঁড়ে রাহাতের মুখে ছুরি দিয়েছিল, পায়ের স্যান্ডেল খুলে রাহাতকে সবার সামনে পিটিয়েছিল, সেদিন অনেকে ইসমার পক্ষ হয়ে কথা বলেছে, কেউ বিপক্ষে। যারা ইসমার দেমাগ নিয়ে নাক মুখ কুচকেছে, তারাই আজ রাহাতের বাড়িতে দাঁড়িয়ে সুমির নিন্দাচার করছে আর ইসমার প্রশংসা করছে। মানুষের মুখের কোনো ব্রেক নেই, যখন যা বলে শান্তি পায়। সবাই বলাবলি করছে নিজের ছোট ছেলেকে রেখে এমন জঘন্য কাজ কিভাবে করলো। এই প্রশ্নের উত্তর দেবে কে?
রাহাতের মাথায় হাত। 3 লাখ টাকা ঘরে ছিল, সুমি সেগুলো চুরি করে সাথে নিয়ে গেছে। ঘরের স্বর্ণ গয়না সব উধাও। জরিনার গয়নাও চুরি করেছে। সুমি চলে গেছে, তাতে আফসোস থাকবে দূরে থাক, উল্টো রাহাতের খুশি ধরে না। তবে সমস্যা হলো টাকা পয়সা আর গয়নাগুলোর শোক। পাড়া প্রতিবেশীর কটাক্ষের ভয়ে লজ্জা লাগছে বের হতে। সবাই আজ ইসমার নাম নিয়ে স্মরণ করছে। ইসমা এই ছিল, ওই ছিল। ইসমা ভালো মেয়ে ছিল। ইসমা মরে গেলেও এই কাজ করতো না। আর সুমি সন্তান রেখেও অবৈধ সম্পর্ক করেছে এবং পাপের কলসি পূর্ণ করেছে। এসব কথা বলে মানুষ ছিছি করছে। মাজেদা খানম দেখে আবার চলে গেছে। ফোন করে ইসমার মায়ের কাছে খবর পৌঁছে দিল। জরিনা হুঁশ হারিয়ে সত্য কথা মুখ দিয়ে বের করে ফেলেছে। সেদিন ইসমার নামে মিথ্যা বলে রাহাতকে দিয়ে মার খাইয়েছে। সাথে এও বলেছে ইসমা সেদিন রায়হানকে পানি থেকে উঠিয়েছিল, মারতে চায়নি। সুমি আর জরিনা মিলে মিথ্যা অপবাদ দিয়েছে। রাহাত যেন অন্য গ্রহে চলে গেছে। মায়ের মুখ থেকে নিঃসৃত বাক্যলাপ শুনে এক চাপা দেওয়া সত্য অতীত উন্মোচিত হলো রাহাতের কাছে। হায়রে কপাল! এই মিথ্যা শুনে ইসমাকে শেষবারের মতো আঘাত করেছে। শুধু হাত দিয়ে আঘাত করেনি, মুখ দিয়েও খোঁচা দিয়েছে। সন্তান জন্মদানে অক্ষম এই কথা রাহাতও বলেছে। ইসমাকে একসময় নিঃস্ব করেছিল রাহাত। আজ সেই রাহাত হলো নিঃস্ব, আর ইসমা কোনো এক পুরুষের চোখের শীতলতা। এই কষ্ট রাহাত কাকে দেখাবে? সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্টের মেজর ওসামা হাঁটছে। সে একা হাঁটছে না, সাথে তার অর্ধাঙ্গিনী রয়েছে। ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে ইসমাকে দেখাচ্ছে। খুব সুন্দর পরিবেশ। ইসমা দেখে দেখে প্রশ্ন করছে, আর ইসমার স্বামী একটা একটা উত্তর দিচ্ছে। মূল ফটক থেকে দুজন সেনা সদস্য বড় বড় চোখ দিয়ে মেজরকে হাসি হাসি মুখে পাশে ম্যাডামকে নিয়ে হাঁটতে দেখে উসখুস করছে। ওসামা তেরা চোখে দুজন সৈনিকের দিকে এগিয়ে আসলো। চোখ দিয়ে গিলে ফেলবে নাকি? না স্যার, চোখ দিয়ে কি গিলা যায়? তাও আবার আস্ত মানুষ। আবার হলো আমাদের স্যার, এমন ধূর্ত কাজ জীবনও করব না। কি বলতে চাইছো? স্যার, ম্যাডামকে নিয়ে আজ 2 মাস হয়েছে সিলেট এসেছেন। আজ প্রথম ক্যান্টনমেন্ট এসেছেন। আমরা আপনাকে আর ম্যাডামকে একটু আপ্যায়ন করতে চাই। প্লিজ স্যার, না করবেন না। আমাকে সকালে দেখো, সন্ধ্যায় দেখো, রাতেও দেখো, কই কোনোদিন তো আমাকে এভাবে আপ্যায়ন করতে চাওনি। ভুরু নাচিয়ে মেজর জিজ্ঞেস করলো, স্যার, আপনিই তো আমাদেরকে আপ্যায়ন করেন। আমি কিভাবে আপ্যায়ন করি? ম্যাডামের সামনে দেখাবো কি করে? বলতে পারলে দেখাতেও পারবে। উল্টাপাল্টা কাজ করে পানিশমেন্ট পেতে হয়, ওইটাকে আপ্যায়ন বলছো? সুতরাং কিভাবে আপ্যায়ন করি দেখিয়ে দাও। না না স্যার, এ হয় না। এ না হলে ওই হবে, ওই না হলে ও হবে, ও না হলে ও হবে। না না স্যার। তোমাদের ম্যাডামকে দেখিয়ে দাও কিভাবে আপ্যায়ন করা হয় তোমাদেরকে। না স্যার, ম্যাডামের সামনে পারবো না। তোমাদেরকে দাওয়াত রইল, শুক্রবারে জুমার নামাজ পড়ে আমার সাথে কোয়ার্টারে চলে যাবে, সাথে আরও কয়েকজনকে নিবে। দুজনের চোখে মুখে কি উত্তেজনা! কৃতজ্ঞতা জানিয়ে বলল, অনেকদিন পর দাওয়াত পেলাম। কবে যে শুক্রবার আসবে? মেজর খন্দকার স্ত্রীর হাত ধরে পা চালিয়ে বলল, আমার খাতুন চিপস খায়, বেড়াতে গেলে কিছু নিতে হয়, খালি হাতে আবার চলে যাবে না। তবে তোমাদেরকেও খালি মুখে ফেরত পাঠাবো। 2 বস্তা চিপস নিয়ে যাব স্যার। 2 বস্তা লাগবে না, প্রতিজন একটা করে চিপস আনবে। না স্যার, চিপসের বস্তা নিয়ে যাব। ঘাড় ঘুরিয়ে মেজর মজার ছলে বলল, বস্তা এত বড় আনবে যেন তোমার মতো একটা শরীরই ঢুকতে পারে। কেন স্যার? বস্তায় ঢোকাবো তোমাদের, তারপর অফিসারদের হাতে তুলে দিব। না স্যার, বস্তা নিয়ে যাব না। গুড বয়। কি দেখছো বকা খাতুন? আপনি সবার সাথে এভাবেই কথা বলেন? হ্যাঁ, সবার সাথে, বিশেষ করে যারা নতুন জয়েন হয় তাদের সাথে আরও খোলামেলা কথা বলি। এখানে মিলেমিশেই থাকতে হয়। আমরা সবাই মিলে একটা পরিবার। কখনো নিজেরা রান্না করি, আবার কখনো সময় পেলে পরিবারের কথা আলোচনা করি, আবার একসাথে বাইরেও বের হই। ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে ওরা এখন হাঁটছে সবুজ গাছের নিচে। বিকালের ঠান্ডা ঠান্ডা কোলাহল ছাড়া নীরব পরিবেশ। মেজরের ঠোঁটে হাসি দেখা গেল। ইসমা প্রশ্নাত্মক চোখে তাকিয়ে আছে।
হাসছেন কেন আপনি? শুনতে চাও? হ্যাঁ, অবশ্যই। ওই দেখো, সাইকেলে করে একজন আসছে। সেনা পোশাকে একজন সাইকেল নিয়ে এই রাস্তায় আসছে, তার কথা বলছেন। ওই দেখো, ওকে কি করি এখন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা এখন তোমার? আলহামদুলিল্লাহ ভালো। ম্যাডামকে নিয়ে ঘুরতে বের হতে হয়েছেন? পায়ে হেঁটে আর কতক্ষণ ঘুরব? ম্যাডাম ডাকছো, স্যার ডাকছো, আবার সাইকেলে চড়ে বসে আছো। সাইকেলটা একটু দিলেও তো আরাম করে ঘুরতে পারি। কি আর করার আছে? পোলাপাইন সম্মান করে না। স্ত্রী নিয়ে বের হয়েছি, কখন থেকে হাঁটছে আমার ওয়াইফ, অথচ কেউ সাহায্য করে না। হন্তদন্ত হয়ে সৈনিক সাইকেল থেকে নেমে গেল। স্যার, ম্যাডামকে নিয়ে ঘুরে আসুন, আমি অন্য উপায়ে চলে যাব। ধন্যবাদ তোমাকে। এখন সেনানিবাসের আশেপাশে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ম্যাডামকে। আচ্ছা স্যার, আমারও ভালো লাগছে আপনাকে উপকার করতে পেরে। মেজর ওসামা খন্দকার সাইকেলে বসে ইশারা করলো ইসমাকে পেছনে বসতে। ডিউটি ফাঁকি দিয়েছে, তাই এভাবে শিক্ষা দিলাম। এখন 2 মাইল রাস্তা হেঁটে হেঁটে যাবে, আবার আসবে। হেঁটে যাবে কেন? গাড়ি দিয়ে যাবে? না হেঁটেই যেতে হবে। মূল ফটকে কর্নেল বসে আছে, দেখা মাত্রই আদেশ জারি করবে। কোনো যানবাহনে না উঠে হেঁটে হেঁটে যেতে হবে। আপনি তো দুষ্টু বটে। হ্যাঁ, ঠিক বলেছ। আমার দাদিও বলতো আমি দুষ্টু। দুষ্টু হলেও সীমা অতিক্রম করি না। সেনানিবাসের সামনে একজন মহিলা তার 5 বছরের বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। মহিলার সিঁথিতে সিঁদুর আর হাতে শাখা দেখে বোঝা যাচ্ছে তারা হিন্দু। ওসামা খন্দকারের গায়ে পোলো শার্ট আর সাদা প্যান্ট। ইউনিফর্ম পরা থাকলে মহিলা বুঝতে পারত তার সামনে একজন সেনা সদস্য দাঁড়িয়ে আছে। অতি ভদ্রতার সহিত মেজর প্রশ্ন করল, দিদি, এখানে কিছু দরকার আপনার? এত সুন্দর করে দিদি ডাকায় সুজাতা চ্যাটার্জি নামের নারীটি অবাক হয়ে গেল। 5 বছরের বাচ্চা ছেলে নন্দন, সে মায়ের নীরবতায় বলে ফেলল, আমি একটু সেনানিবাসে যেতে চাই, আমার খুব ইচ্ছা ভিতরে যাওয়ার। বাচ্চাটির মা বলল, ও প্রতিদিন এখান দিয়ে যাওয়ার সময় বায়না ধরে ভেতরে ঢুকতে। ওর বাবা বুঝিয়ে নিয়ে যায়, কিন্তু আজ আমার কথাই শুনছে না। বাচ্চাটার মাথায় হাত দিয়ে মেজর খন্দকার জিজ্ঞেস করলো, তোমার নাম কি বাবু? আমার নাম নন্দন। আর তোমার নাম? আমার নাম হলো উসামা খন্দকার। তুমি যাবে আমার সাথে? কোথায়? যেখানে যেতে চাইছো সেখানে। বাচ্চাটা খুশি হয়ে গেল। মেজর আবার ভদ্রতার সহিত সুজাতার উদ্দেশ্যে বলল, দিদি, আমি একজন মেজর, আপনারা ভিতরে আসতে পারেন, কোনো সমস্যা নেই। সুজাতা বিস্মিত অবাক চোখে তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা লম্বা চৌড়া পুরুষটার দিকে। মেজর আবার বলল, এ হলো আমার মিসেস, আপনি আমার মিসেসের সাথে হেঁটে আসুন। ছোট্ট নন্দনের খুশি দেখে আর কে, সে মেজরের হাত ধরে ঘুরছে। মেজর ওসামা খন্দকার একজন সৈনিকের মাথা থেকে ক্যাপ খুলে নন্দনের মাথায় পরিয়ে দিল। নন্দন খিলখিলিয়ে হাসছে। নন্দনের মা সুজাতার চোখে জল এসে গেছে। ইসমা নতুনভাবে মেজরের কিছু গুণাবলী পরখ করছে। নন্দনের হাত ধরে মেজর পুরো সেনানিবাস ঘুরিয়েছে। ছোট নন্দন আজ সেনানিবাস দেখছে এবং সৈন্যদের আদর পেয়েছে। কেউ চকলেট খাওয়ার জন্য টাকা দিয়েছে, কেউ আদর করে নাম জানতে চেয়েছে, কেউ আবার সেনা ক্যাপ পরা নন্দনের সাথে হাসি মুখে ছবি উঠিয়েছে। যাওয়ার সময় সুজাতা কৃতজ্ঞতা জানাতে ভুলল না। আর নন্দন মেজরের কোমর ধরে ফিসফিস করে কিছু বলে গেছে, যা সুজাতা বা ইসমা কেউ শোনেনি। নন্দন আর সুজাতাকে বিদায় দিয়ে ইসমা সাইকেলের পেছন চেপে বসল। 20-25 মিনিট পর মাগরিবের আজান দেবে। সাইকেলের চাকা একটু দূরে যেতেই ইসমা উৎসাহী গলায় বলে উঠল, একটু ধীরে ধীরে সাইকেল চালান। কেন গো? সামনে একদল সেনাবাহিনী কাঁধে রাইফেল ঝুলিয়ে হেঁটে আসছে। মাশাল্লাহ, কি সুন্দর লাগছে। এর আগে একসাথে এতজন সৈনিক দেখিনি। একজনের পর একজন সিরিয়াল বজায় রেখে হাঁটছে। একে একে সবাই মেজরকে সেলুট করলো। মেজরের মনে হঠাৎ করে কিছু একটা উকি দিল।
জোরে জোরে বলতে লাগলো, কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল করে রে লোপা, রক্ত জমাট শিকল, পূজার পাষাণ বেদি, ওরে ওহ তরু নিশান, ওরে ওহ তরু নিশান, বাজারে তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উরুক, প্রাচীর প্রাচীর ভেদি, কারা রইল হো কপাট, কারা রইল হো কপাট, ভেঙে ফেল করো রে লোপাট, ভেঙে ফেল করো রে লোপাট, রক্ত জমাট শিকল, পূজার পাষাণ বেদি, ওরে ওহ তরু নিশান, ওরে ওহ তরু নিশান। পায় যে হাসি, হা হা হা, পায় যে হাসি। সবগুলো সৈনিক এক পা মাটিতে স্থির রেখে আরেক পা ধপ ধপ করে মাটিতে ওঠানামা করছে। রাইফেলের নিচের অংশ পিচঢালা রাস্তায় বাড়ি দিয়ে শব্দ তুলছে। একে একে প্রত্যেকে নিজ নিজ রাইফেল রাস্তায় সংঘর্ষ তৈরি করছে। মেজর ওসামা খন্দকার সাইকেল দিয়ে ঘুরছে এক রাস্তা বারবার। তার পেছনে বসা ইসমা খাতুন, যে বর্তমানে একটা মোহে চলে গেছে, এই বিদ্রোহী গান শেষ করে মেজর এক গর্জন তুলল। হাত উপরে উঠিয়ে চিৎকার করে বলল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সৈনিকরা পূর্ণ উদ্যমে গলার তেজ বাড়িয়ে হাত উঁচিয়ে বলতে লাগলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গোধূলির শেষ লগ্ন। কমলা রঙের সূর্য অন্তকালে সাক্ষী হলো এক মহান স্লোগানের। সিলেটের আকাশ বাতাস মুখরিত হলো সেই ধ্বনিতে। বাতাসে বাতাসে ছড়িয়ে পড়ছে স্লোগানের প্রফুল্লতা। এই যেন স্লোগান নয়, যেন নিজের মাঝে শক্তি অর্জন এবং শত্রুর চোখে ভয় সঞ্চারের প্রকট সত্য নির্মাণের প্রাচীরের দৈর্ঘ্য। মেজর আগের মতো রাউন্ড দিতে দিতে বলল, আই অ্যাম ট্রু মুসলিম, মাই প্রফিট অ্যান্ড লিডার মোহাম্মদ। আমি একজন খাঁটি মুসলিম, আমার নবী এবং নেতা হলেন মুহাম্মদ। সৈনিকরা রাইফেল নাচিয়ে নাচিয়ে পা তুলে তুলে মাটিতে রেখে বুকে হাত দিয়ে বলতে লাগলো, আই এম ট্রু মুসলিম, মাই প্রফেট অ্যান্ড লিডার মোহাম্মদ। রাইফেলের পায়ের বোটের দুটো ধাতব পদার্থের সংমিশ্রণে সৃষ্ট হয়েছে এক ঐশ্বরিক আওয়াজ। প্রতিটা সৈনিকের চোখে উচ্ছ্বাস মুখে ধ্বনি, বুকে হাত। তারা এখানে পিচঢালা রাস্তায় পায়ের বোট আর রাইফেল দিয়ে আওয়াজ তুলছে। মসজিদের মিনার থেকে আজান ভেসে আসছে। দুইটা সেনাবাহিনী জিপ থেকে নেমে আসলো, অফিসার, জেনারেল, কর্নেল। তারা সবাই স্লোগানে যোগ দিল। সবাই একসাথে সঙ্গীত গাইল, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তারপর একসাথে 50-60 জন সেনাবাহিনী জোরে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ। ও কোথায় হারিয়ে গেলে বোকা খাতুন? হারিয়ে নিয়ে গেছেন আমায়, এখনো ঘুরে আছি। তুমি আমার প্রিয়তমা। আপনি আমার রিয়েল হিরো। ইসমা জ্বরে কাঁদছে। খাট থেকে কোনো রকমে উঠে জানালা লাগিয়ে আবার শুয়ে পড়ল। বাইরে বৃষ্টি হচ্ছে। ঢাকা থেকে কল করেছে তুলি। ইসমার কাঁপা কাঁপা গলা শুনে তুলি উত্তেজিত হয়ে গেল। কি হয়েছে ভাবি? জ্বর এসেছে। ভাইয়া কোথায়? হেড অফিসে জরুরি মিটিং আছে। বিকালে জ্বর হয়েছে, মেডিসিন নিয়েছি। জ্বর বিকালে কমে গিয়েছিল, কিন্তু মাগরিবের পর আবার এসেছে। তোমার ভাইয়া মিটিং শেষ হলে চলে আসবে। তোমার ভাই আমব্রোড ফোর্স থেকে লেডি অফিসার বাসায় পাঠাতে চেয়েছিল, আমি না করেছি। তুলির কথা শুনে ইসমার মা আর শাশুড়ি চিন্তিত হয়ে গেল। ইসমার সাথে কেউ নেই, মেয়েটা কিভাবে কি করবে? ইসমা তুলির সাথে কথা বলতে বলতে মেজরের আগমন ঘটে। বৃষ্টিতে কাক ভেজা হয়ে ওসামা খন্দকার ছুটে এসেছে। ভিজা ইউনিফর্ম পাল্টে শুকনা কাপড় গায়ে দিয়ে হাত রাখলো ইসমার কপালে। শরীর মাত্রাধিক গরম। জলপট্টি মাথায় দিয়ে রান্নাঘরে চলে গেল। ভাত আর গরুর মাংস রান্না করা আছে। রান্নাঘর থেকে বের হয়ে নিচু হয়ে জানতে চাইল, কি দিয়ে ভাত খেতে পারবে? কিছু খেতে ইচ্ছে করছে না, মুখ তেতো হয়ে আছে। খালি পেটে মেডিসিন নেওয়া যাবে না,
কষ্ট হলেও অল্প কিছু খেতে হবে। কি তৈরি করে দিব বলো? আলুর ভর্তা হলে মনে হয় খেতে পারবো। আলু সিদ্ধ বসিয়ে আবার চলে আসলো খাতুনের কাছে। বারান্দার কোচকানো কাপড় ভাঁজ করতে করতে বলছে, ক্লাস 5-6 থাকতে আমরা টিচারের ওপর নজর রাখতাম। টিচার আমাদের উপর নজরদারি করে, তার থেকে বেশি নজরদারি আমরা করতাম। কখন টিচার ক্লাসরুমে প্রবেশ করবে বা কখন ক্লাসরুম থেকে বের হয়ে যাবে, আমরা এই সুযোগ খুঁজে বেড়াতাম। টিচার না থাকলে দুষ্টুমি করতাম। সেই অবস্থা হয়েছে আমাদের সাথে। অপরাধীরা আমাদের উপর কঠোরতম নজর রাখে। ইসমা হাত বাড়িয়ে আস্তে আস্তে বলল। গামছা দিন আমার হাতে। ওসামা খন্দকার গামছা হাতে দিল। ইসমা শুয়ে থেকেই ইশারা দিল মাথা নিচু করতে। ইসমা হাত বাড়িয়ে স্বামীর ভেজা মাথা মুছে দিল। জ্বরে তোমার মুখ শুকিয়ে গেছে। জ্বর আসলে আমার বেহাল দশা হয়ে যায়। উঠে বসো, চুল আছড়ে দেই। চুল চিরুনি করতে করতে মোবাইলে বাড়ির সবার সাথে কথা হয়ে গেছে। লম্বা চুলে বেনি করে রান্নাঘরে চলে গেল। আলু সিদ্ধ হয়ে গেছে। ইসমা রান্নাঘরের সামনে চেয়ারে বসে বসে দেখছে মেজর খন্দকারের কাজ। পেঁয়াজ মরিচ নিয়েছে কুচি করতে। ইসমা চেয়ার ছেড়ে দাঁড়িয়ে বলল, আমাকে দিন, কেটে দেই। কিন্তু মেজর দিল না, নিজেই কেটে ফেলল। কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে আলু ভর্তা বানিয়ে ভাতের লোকমা তুলে নিল ইসমা খাতুনের মুখে। লবণ হয়েছে? হ্যাঁ, সব কিছু একদম ঠিক হয়েছে। আপনিও খেয়ে নিন। এক টুকরো গোস্ত নেই? না, গোশত নিলে আর খেতেই পারবো না। ইসমাকে খাওয়ানোর সাথে সাথে নিজেও খেয়ে নিল। খাওয়ার ফাঁকে ফাঁকে দুষ্টুমিও ছাড়ল না। কখনো গালের কাটা দাগে চুমু দেওয়া, কখনো চোখের পাতায় ফু দেওয়া, কখনো বেনি ধরে টান দেওয়া। ইসমা হাসতে হাসতে বলল, আপনার সহকর্মীরা জানে তো কি? মাঠে ময়দানে ট্রেনিংয়ের দায়িত্ব আপনি একজন মেজর আর বাসায় একজন হিরো। তা আপনার সহকর্মীরা জানে? হুম হুম। কেন জানবে না? অবশ্যই জানে। তোমার প্রতি আমি যত্নশীল এবং সন্তুষ্ট। তুমি আমার হৃদয়ের রানী, তা কারো অজানা নয়। ইসমা মুখে হাসি বজায় রেখে বলল, মেজর জাহিদের স্ত্রীর সাথে ওই দিন কথায় কথায় সে আপনার অনেক প্রশংসা করেছে। মেজর জাহিদ তার স্ত্রীর সাথে আপনার কথা বলে। আমাকে নিয়ে কি কথা বলে? এই যে ডিউটিতে থেকেও একটু পর পর কল করেন, কোনো সুন্দর জায়গায় গেলে আমাকে ভিডিও কলে দেখান এবং বলেন সেখানে আমাকে নিয়ে যাবেন, ওইগুলোই। রং চা খাবে? এই সময় চা মন্দ হয় না। কড়া লিকার দিবেন। বাইরে বৃষ্টির প্রকট থেমে গেছে। থেমে থেমে গাছের পাতা থেকে টুপটুপ পানি পড়ছে। পরিবেশটা বেশ শীতল। ইসমাকে মেডিসিন খাইয়ে গরম চা হাতে দিল। দুজনের হাতে ধোয়া ওঠা গরম চা। মেজরের কাঁধে মাথা রেখে ইসমা একটু একটু গরম চা পান করছে। সিক্রেট মিশনে রিয়াদ ভাইও যাবে। হ্যাঁ, ক্যাপ্টেনও যাবে। আপনি কখনো মিশনে গিয়েছেন? গিয়েছি। রিয়াদ ভাইয়ের ছেলেটা লামিয়া ভাবির মতোই হয়েছে। আমাদের বাচ্চা হলে কার মতো হবে? আনমনে কথাটা বলেই ইসমা নয়নজোড়া ঘোরালো স্বামীর পানে। তারপর করুণ মুখশ্রী নিয়ে বলল, আমার পেটে কোনো অস্তিত্ব আসবে না? মেজর কোনোরূপ কথা না বলে খাতুনকে গভীর আলিঙ্গনে আবদ্ধ করে নিল। ইসমা লেপ্টে আছে স্বামীর বুকে। শত সহস্র কোটি কোটি মানুষের সৃষ্টিকর্তাকে, এক স্রষ্টা। জীবন মরণের ক্ষমতা কার হাতে? এক স্রষ্টার হাতে। বাচ্চা পয়দা করার মালিককে? এক স্রষ্টা। প্রথম নরনারীর কোলে কে প্রথম বাচ্চা দান করেছেন? এক স্রষ্টা। প্রতিটা নারীর গর্ভে কার ইশারায় জমাট রক্ত থেকে মাংসপিণ্ড তৈরি হয়? কার হুকুমে সেই মাংসপিণ্ডে জান আসে? এক স্রষ্টার হুকুমে। সেই স্রষ্টা যদি তোমার ভাগ্যে অন্য কিছু রেখে থাকেন, তবে তুমি অসন্তুষ্ট হবে? তার ইচ্ছার বিরুদ্ধে আদম সন্তানের কোনো ইচ্ছা থাকতে পারে? না, থাকতে পারে না। তবে ঠিক আছে,
এই কথা সর্বদা মাথায় রাখবে। স্রষ্টার হাতে সৃষ্টি করা কোনো ব্যাপার না। এক সময় তিনি তোমাকে এত দান করবে যা তুমি কল্পনাও করনি। সব নারী চায় মা হতে, তাকে কেউ মা ডাকতে। এখন থেকে আমি দোয়া করব, শুধু তোমার জন্য দোয়া করব। কি দোয়া করবেন? বলা যাবে না। কেন বলবেন না? যার কাছে হাত পাতব তার কাছেই বলবো, তাকে বলতে হয় না। তিনি বান্দার প্রকাশ্য লোকায়িত সব কিছুই জানেন, তবুও তিনি পছন্দ করেন তার দরবারে ভিক্ষুকের মতো চাইতে। আমরা সবাই ভিক্ষুক আমাদের প্রভুর কাছে। তিনি দয়া না করলে আমরা কুলহারা। আপনি সবসময় খুব সুন্দর করে কথা বলেন, আমার মন ভালো হয়ে যায়, নিজেকে খুব 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 সুখী মনে লাগে। চা ঠান্ডা হয়ে গেল তো? আমার মনও ঠান্ডা হয়ে গেছে মেজর খন্দকার। ইসমা ঘুমিয়ে গেছে মেজরের বুকেই। রুমে এখনো লাইট জ্বলছে। বৃদ্ধাঙ্গুল দিয়ে স্লাইড করছে কাটা জায়গায়। ঘুমন্ত স্ত্রীর গালে কতগুলো চুমু দিল। কপালে গভীর চুমু এঁকে চেয়ে রইল নরম মনের রমণের দিকে। এই চেহারায় আটকে গেছে ওসামা খন্দকার। বধূকে বুকে নিয়ে ঘুমিয়ে গেল। ইসমার জ্বর এখন স্বাভাবিক। ফজরের আজান ভেসে আসছে মসজিদের মিনার থেকে। ইসমা মনোযোগ দিয়ে আজানটা শুনল। ফজরের আজান ইসমার কলিজায় লাগে। এই আজানের ধ্বনি কেমন জানি লাগে। খন্দকার সাহেবের এখনো ঘুম ভাঙেনি। ওসামা যেমন করে বুকে মাথা চাপিয়ে ঘুমিয়েছিল, ইসমা সেইভাবেই আছে। ইসমা দুই হাতে জড়িয়ে ধরল প্রিয়তমকে। কিছুক্ষণ এভাবে কেটে গেল। ঘুম ভাঙতেই ব্যাকুল হয়ে প্রেয়সীর কপালে গালে হাত রেখে দেখতে লাগলো শরীরে জ্বর আছে নাকি। মাশাল্লাহ, জ্বর তো নেই। এখন সুস্থ বোধ করছি। আজ তো আপনার ছুটির দিন, জাফলং গেলে কেমন হয়? ভালো আইডিয়া, নাস্তার পরেই বেরিয়ে যাব। সিলেট কোয়ার্টারে ইসমার 1.5 বছর কেটেছে। মেজর বউ ছাড়া কোথাও থাকে না। নিজের সাথে ঢাকা নিয়ে যায়, নিজের সাথে সিলেট নিয়ে আসে। এখানে তাহিয়া খাতুন মাঝে মাঝে আসে। ওসামার মা মালিহা খানমও এসেছে 2-3 বার। তুলি টুসি তারা 2 দিন থেকে গেছে কিছুদিন আগে। মোবারক খন্দকার ভাতেজি দুজনকে নিয়ে গেছে। জাফলং হলো সিলেটের দর্শনীয় স্থানের মাঝে অন্যতম একটি পর্যটক কেন্দ্র। ইন্ডিয়ার পাহাড়ে ঘেঁষে বাংলাদেশের সীমানা। এই পার থেকে ইন্ডিয়া দেখা যায়। ঝুলন্ত ডাউকি ব্রিজে ইন্ডিয়ার গাড়িগুলো একটার পর একটা চলছে। বাংলাদেশের জাফলং থেকে স্পষ্ট দেখা যায় ইন্ডিয়ার ডিজাইন করা বাড়িগুলো। সরাসরি দেখা যায় এখান থেকে। সহধর্মণীর হাত ধরে মেজর খন্দকার সিঁড়ি বেয়ে নামছে অনিন্দ সুন্দর প্রকৃতির মনোরম দৃশ্য দেখতে। নিচে নামতে হলে অনেকগুলো সিঁড়ি পার হতে হয়। মেজর আর তার স্ত্রী 11টা বাজে এখানে পৌঁছেছে। সিলেটের সব পর্যটক কেন্দ্র ইসমা 2 বার করে ঘুরেছে। সময় পেলেই বাইক ছুটিয়ে ওসামা খন্দকার ইসমা স্বপ্নের মতো সময় কাটায় এই সুন্দর মনের মানুষটার সাথে। আজ বেশ গরম পড়েছে। সিঁড়িগুলো শেষ করে মেজর তাড়াতাড়ি একটা পিঙ্ক কালার ক্যাপ কিনে নিল। তারপর পরিয়ে দিল বউয়ের মাথায়। ছেলেদের ক্যাপও তো পাওয়া যায়, আপনিও একটা পরুন। না, আমি পরব না। স্বচ্ছ পানির নিচে সাদা পাথর, মেঘালয়ের পাহাড় আর উপরে খণ্ড খণ্ড মেঘেদের বিস্তর মেলা। ইসমা হাতের আজলায় পানি নিয়ে ছুঁড়ে মারল প্রিয় পুরুষের মুখে। আরও 2 বার পানি ছড়িয়ে দিল। ওসামা খন্দকার পানি নিয়ে এগিয়ে আসতেই ইসমা পালিয়ে যেতে চাইল। দ্রুত ছুটতে গিয়ে বড় পাথরে পা বেজে পড়েই যাচ্ছিল। ঠিক সেই সময় ঝড়ের গতিতে ইসমার বাহু চেপে ধরল মেজর। আর একটু হলেই তো পড়ে যেতে। শুধু তুমি পানি নিয়ে দুষ্টুমি করো, আমি পানি দিব না, যাও। রাগ করেছেন? তোমার সাথে রাগ করতে পারি আমি। কেন, আমার সাথে রাগ করা যায় না বুঝি? না, মোটেও না। তোমাকে দেখলে তো রাগ পালিয়ে যায়। তুমি আমার শান্তির কারণ। দুজনে পিয়ান নদীর স্বচ্ছ ঠান্ডা পানিতে হাঁটু পর্যন্ত ভিজিয়ে ফেলেছে। ভেজা শরীরে নৌকা করে আবার মায়াবী ঝর্ণায় গিয়েছে। মায়াবী ঝর্ণা থেকে ফের পিয়ান নদীর পাড়ে এসে মেজর স্ত্রীকে বড় ছাতার নিচে চেয়ারে বসিয়ে চলে গেল জোহরের নামাজ পড়তে। বর্ডার গার্ডদের সাথে সালাত আদায় করে চলে গেল জাফলং স্পটের দক্ষিণ দিকে।
তারা বাসা থেকে খাবার এনেছে। দুজনের ভেজা কাপড় শুকিয়ে গেছে। এখানে অনেক বাতাস, আবার গরমও প্রচুর। বাতাস আর রোদের মিশ্রণে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়। আজকে ইসমা খাইয়ে দিল ব্ল্যাক ডায়মন্ডকে। ইন্ডিয়ার পাহাড় এবং কিছু কিছু বাড়িঘর দেখা যায়। পাহাড়ি বনফুলের সুবাস ধেয়ে আসছে। ইসমা হঠাৎ করে মন্ত্রী লিয়াকত আলীর ব্যাপারে জানতে চাইল। কোনো ভনিতা ছাড়াই মেজর বলতে লাগলো। পঞ্চম শ্রেণী থেকে আমাদের বন্ধুত্ব। আমি রায়ান, সজীব আর লাবিব। লাবিব হলো লিয়াকত আলীর ছেলে। দশম শ্রেণীতে ভয়ানক ঘটনা ঘটে। লাবিবকে গুলি করা হয়। বাদল ছিল আমাদের ক্লাসমেট। ওর বড় ভাই ভার্সিটিতে সিনিয়রদেরকে র্যাগিং করে। লাবিব লাদুস নুদুস স্বাস্থ্যের অধিকারী ছিল। ওর মোটা দেহ নিয়ে বাদল লাবিবকে কটাক্ষ করত। আমার সামনে কখনোই কেউ ওকে কিছু বলতে পারতো না। রায়ান আর সজীবও প্রোটেক্ট করত লাবিবকে। টেস্ট পরীক্ষার দিন সবার সামনে বাদল বুলি করে লাবিবকে। সেদিন আমি অসুস্থ থাকায় মা আমাকে স্কুলে যেতে দেয়নি। লাবিব ভীষণ লজ্জা পায়। রায়ান আর সজীব সাহায্য করেনি লাবিবকে। মনের দুঃখে সবার সামনে অপমানিত হয়ে বাসায় গিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে লাবিব। লিয়াকত আলীর একমাত্র ছেলে হলো লাবিব। তাদের আর কোনো সন্তান নেই। আদরের ছেলের মুমূর্ষ অবস্থা লাবিবের মা সইতে পারেনি। হার্ট অ্যাটাক করে মারা যায়। লিয়াকত আলী সিঙ্গাপুরে নিয়ে যায় লাবিবকে। লিয়াকত আলীর সুখের সংসার এলোমেলো হয়ে যায় বাদলের কারণে। লাবিব আরও বেশি কষ্ট পায় সজীব আর রায়ানের চুপ থাকা দেখে। লিয়াকত আলী সব জানতে পেরে ভয়ানক প্রতিশোধ পরায়ণ হয়ে যায়। বাদলকে মেরে ফেলে, তারপর সজীবকেও। উসামার কণ্ঠ কেঁপে ওঠে, আখিদয় ছলছল হয়। ইসমা ফট করে বলল, মন্ত্রী লিয়াকত আলী সজীবকে কেন মারলো? ওই যে সজীব লাবিবকে বিপদ দেখেও সাহায্য করেনি, তাই রায়ানকেও মারতে চেয়েছে। তবে লাবিব সিঙ্গাপুর থেকে সজীবের মার্ডারের কথা শুনে ওর বাবার সাথে রাগারাগি করে। ইসমা উত্তেজিত হয়ে বলল, এই সামান্য কারণে ছেলের বন্ধুকে খুন করে ফেলবে? বিষয়টা ততটাও সামান্য নয়। লাবিব ছিল মৃত্যুপত্রের যাত্রী। লাবিবের মাও মারা গেল। ওই সময় লিয়াকত আলী নিজের মাঝে ছিল না। সুখের একটা সংসার শেষ হয়ে যায় র্যাগিংয়ের ভয়াবহতায়। সজীবকে প্রথমে মারতে চাইলেও পরে লিয়াকত আলী না করে দেয়। তবে সজীবকে এর আগেই মেরে ফেলা হয়। তখন থেকেই সজীবের হত্যার কারণ হিসাবে লিয়াকত আলীর সাথে দ্বন্দ্ব লাগে আমার। রায়ানকে রাগে লাথি মেরেছি। ও আর সজীব যদি লাবিবের পাশে দাঁড়াতো তবে এমন খারাপ কিছুই হতো না। লাবিবের চিকিৎসা সিঙ্গাপুরে হয়েছে। লাবিব আর রায়ানকে বলেছি আমার সাথে আর যোগাযোগ না করতে। লাবিব যদি আত্মহত্যার চেষ্টা না করত তবে এত সব হতো না। সজীব আর রাইহান তারা কেন লাবিবকে বাদলের হাত থেকে বাঁচায়নি? বাদলের সাথে ওর চেনা পেলা ছিল, তাই ওরা ভয় পেয়ে সাহস পায়নি। সব কিছু এই র্যাগিংয়ের কারণে। আই হ্যাড দ্য ওয়ার্ল্ড অব র্যাগিং। আই হ্যাড র্যাগিং। লিয়াকত আলী সবসময় আমার সব কিছু নজরদারি রাখে। কেন? লাবিব রায়ান ওরা দুজন আমার অভিমান ভাঙতে চায়, আর ওদেরকে সাহায্য করে লিয়াকত আলী। আমি সবসময় লিয়াকত আলী, রায়ান আর লাবিবের থেকে দূরে থাকি। সজীবের জানাজা দিয়ে এই যে মুখ ফিরিয়েছি, আর কারোর সাথে স্বাভাবিক হয়নি। সজীবকে মারার অপরাধে লিয়াকত আলী প্রচুর ডিপ্রেশনে থাকে। সজীবকে মারার দায়ে লাবিব ওর বাবার সাথে অনেক বছর কথা বলেনি। যত যাই হোক, হত্যার দায় কোনো কিছু দিয়ে পোষায় না। রায়ান ফায়ার সার্ভিসে যোগ দিয়েছে, আমি সেনাবাহিনীতে, আর লাবিব সিঙ্গাপুরে জব করে। এখন বিকাল। পাহাড়ি শীতল বাতাস ছুঁয়ে দিল মেজর আর তার স্ত্রীকে। ইসমা ঘুমিয়ে গেছে মেজরের হাঁটুতে মাথা রেখে। কত শান্তির ঘুম ঘুমিয়েছে ইসমা খাতুন। এই পুরুষের সান্নিধ্যে থাকলে সব কিছুতে আনন্দ, আত্মবিশ্বাস আর সুখের ছায়ায় লেপ্টে থাকে ইসমা নামক রমণী। জাফলংয়ের নজর কাড়া সৌন্দর্য, ডাউকি ব্রিজের ওই পারের গাছগাছালি মনোরম পরিবেশ সাক্ষী হলো এক দম্পতির ভালোবাসার সরলতা। পেরিয়ে গেল আরও 6টি মাস।
কোয়ার্টারে পাক্কা 2 বছর পরিপূর্ণ হয়েছে ওসামা আর ইসমার সংসার। সিলেটের বর্ডারে কিছু সমস্যা হয়েছে, তাই সেনাবাহিনী বিজিবি মোতায়েন করা হয়েছে বর্ডারে। তাদের নেতৃত্বে রয়েছে 2 জন মেজর, 1 জন কর্নেল। ওসামা খন্দকার তাদের মাঝে একজন। রাত 2টা ছুঁই ছুঁই। ইসমা পায়চারি করছে দুরু দুরু বুকে। মেজর কখন আসবে আর কখন সরাসরি কথাটা জানাবে, অদ্ভুত আনন্দ হচ্ছে ইসমার, যা বলা বা বোঝানো সম্ভব নয়। অপেক্ষা করতে করতে সে মোক্ষম সময় এসেই গেল। ক্লান্ত শরীর নিয়ে চমৎকার হাসি দিল ব্ল্যাক ডায়মন্ড। দরজা লাগিয়ে অপরাধী গলায় বলল, অনেক দেরি হয়ে গেছে, রাগ করেছ? ইসমা কিছুই বলছে না। ভেতর তাড়াতাড়ি ইউনিফর্ম পাল্টে নর্মাল কাপড় পরে নিল। তারপর নিজেই রান্নাঘর থেকে দুজনের জন্য খাবার বেড়ে আনলো। ইসমা কেমন কেমন যেন করছে। আমি জানি তুমি খাওনি, বসো দুজনে খেয়ে নেই। আমাদের ডিউটি এমনই সোনা পাখি, কিন্তু তোমাকে অন্যরকম দেখাচ্ছে কেন? ইসমা ঝরঝরিয়ে কেঁদে ফেলল। ব্ল্যাক ডায়মন্ড হতভম্ব। ইসমা কাঁদতে কাঁদতে গলা জড়িয়ে ধরল মেজর খন্দকারের। শক্ত 2 হাতে আষ্টে পৃষ্ঠে জাপটে ধরে কোমল স্বরে মেজর বলছে, আমার বোকা খাতুনের কি হয়েছে? দেরি হয়েছে বলে চিন্তায় ছিলে? কথা বলছো না কেন পাখি? কিছু একটা বলো। ফুপিয়ে ফুপিয়ে ইসমা ভাঙা ভাঙা অস্পষ্ট গলায় বলল, আমি আমি প্রেগনেন্ট, আমি বন্ধ্যা নই। আমার দোয়া আল্লাহ কবুল করেছেন। ব্ল্যাক ডায়মন্ড কিং কর্তব্য বিমূঢ়। ইসমা এখনো কাঁদছে। কত কত রহমত বরকত নাজিল হলো এই 2 রুমের ফ্ল্যাটে। 7-8 মিনিট অতিবাহিত হওয়ার পর মেজর খন্দকার স্ত্রীর আদরে মুখে হিসাব ছাড়া চুমো দিল। কাটা গালে, অপর গালে, কপালে, থুতনিতে, নাকে, চোখের পাতায়, বাদ গেল না কানের লতিও। আমাকে আমাকে কেউ বন্ধ্যা বলবে না, তাই না? আমার ইসমা খাতুন, স্বাভাবিক হও, তারপর কথা বলবো। সত্যি স্বাভাবিক হয়ে মেজর বলছে, প্রতিটা নিঃসন্তান নারী পূর্ণতার স্বাদ পেয়ে যাক। তাদের কোলে শিশু না আসলেও তাদের কোল আলো করে দান করুক মহান রব। তারা পূর্ণ সম্মানের সাথে বেঁচে থাকুক। এই প্রিয় নারী, তুমি সত্য কথা শুনে নাও। তোমার বাচ্চা হলেও তুমি ইসমা খাতুন, তোমার বাচ্চা না হলেও তুমি ইসমা খাতুন। তোমার কোনো খুঁত থাকলেও তুমি আমার কাছে অপূর্ব এক মানবী। বন্ধ্যাত্ব কারো দুর্বলতা হতে পারে না প্রিয়। নিঃসন্তান কারো দোষের বিষয়বস্তু নয়, এটা সম্পূর্ণ আল্লাহর দেওয়া প্রদত্ত। আল্লাহ যাকে ইচ্ছা ছেলে দান করেন, আর যাকে ইচ্ছা মেয়ে দান করেন। যাকে ইচ্ছা ছেলে মেয়ে দুটোই দান করেন, আর যাকে ইচ্ছা ছেলে মেয়ে কিছুই দেন না। তাই বলে কি সেই নিঃসন্তান নারী সমাজের অবহেলিত হয়ে পরিচিত হবে? ঘৃণিত আর অবহেলিত তারা, যারা ডাস্টবিনে নিষ্পাপ শিশুকে ফেলে যায়। ঘৃণিত লাঞ্ছিত তারা, যারা মেয়ে সন্তান হবে বলে পেটেই মেরে ফেলে অনাগত সন্তানকে। ঘৃণিত তারা, যারা পরপুরুষের পিড়িতে দেওয়ানা হয়ে ছোট ছোট বাচ্চা রেখে চলে যায়। সেই নারী কখনো অলক্ষ্মী নয়, যে গভীর রাতে একটি বাচ্চার জননী হওয়ার জন্য ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। এমন নারী যদি জীবদ্দশায় নিঃসন্তান থাকে, তাদেরকে আল্লাহ শেষ বিচারের দিন এত এত খুশি আর সম্মান দান করবেন, যা পার্থিব দুনিয়ার কেউ কল্পনাও করতে পারবে না। ইসমা নাক টেনে বলল, গত সপ্তাহ ধরে নিজের মাঝে অদ্ভুত পরিবর্তন আন্দাজ করে তামান্না আপুর সাথে আলোচনা করেছিলাম। আপু বলেছে টেস্ট করতে। আপনাকে না জানিয়ে 5 বার টেস্ট করেছি, একবারও নিরাশ হইনি। আমাকে কেন জানালে না? আমি আগে নিশ্চিত হতে চেয়েছিলাম, কারণ প্রথম প্রথম আমার কাছে অবিশ্বাস্য লেগেছে। ঢাকায় জানে সবাই? হ্যাঁ, তামান্না আপু বলে দিয়েছে। সবাই খুশিতে বাখারা, কেউ আপনাকে জানায়নি, যেন আমি আগে বলি, তাই। অন্য সব পুরুষ হয়তো বাবা হবে বলে খুশি হয়, আমিও এমনটাই। তবে আমার খুশির আরও একটি কারণ। কি কারণ? তুমি। এই পেটে আপনার সন্তান আসেনি বলে
লাথি মারতে পারলেন? রাহাত বসে আছে টিনের ঘরে, টলটলে চোখে আহত গলায় কথাটা বলছিল ইসমা। বন্ধা বাজা বলে যেই মেয়েটাকে কথার বানে পিষেছিল সেই মেয়েটা এখন গর্ভবতী, মেজর ওসামা খন্দকারের অনাগত সন্তানের মা। ইসমা মা হবে, সন্তানের জননী হবে। ইসমা বন্ধা নয়। রাহাত শেষ থেকে শেষ। এই শেষের পরে আর কোনো শেষ হয় না। জরিনা গয়নার শোক আর সংসারের কাজ করে শুকিয়ে গেছে। সারাদিন খিটপিট করে কান্নাকাটি করে, ইসমাকে স্মরণ করে শতবার। নাতি নাতি করে ইসমার মাথা খেয়েছে সেই নাতি। সুমির পেট থেকে বের হয়েছে বলে চোখেও দেখতে পারে না। সুমির মায়ের কাছে রায়হান থাকে। রাহাত খরচ চালায় রায়হানের যাবতীয় সব কিছুর। সিগারেট ধরালো রাহাত। পুরুষ জাতি কষ্টে থাকলে নাকি সিগারেটে একটু হলেও শান্তি মেলে। রাহাত কোথাও শান্তি পায় না, সিগারেটেও না। রাহাতের ক্ষত বিক্ষত হৃদয়ে নতুন ঘা চেপে বসেছে ইসমার মাতৃত্বের খবর শুনে। বিগত মাসগুলো রাহাত কুরে কুরে ধুকে ধুকে মরেছে। রন্ধ্রে রন্ধ্রে শিরায় শিরায় আফসোস আর আফসোস। কেন আরেকটা বিয়ে করার ভূত মাথায় চাপলো? কেন সে ইসমার দুঃসময়ে পাশে না থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? রাহাত এক ভয়ানক চিৎকার দিল ইসমা বলে। রাহাতের চিৎকারে এমন গর্জন হয়েছে যেন কোনো আহত সিংহ নিরাময় চাইছে। জরিনা শুনল ছেলের সেই চিৎকার। ইসমার নাম নিয়ে চিৎকার করে মরে গেলেও ইসমা আসবে না, ভুলেও না। ইসমা আর কখনো কোনো দিনও আসবে না রাহাতের ধারে কাছে। ওসামা খন্দকার ভ্রুকুচকে চেয়ে আছে ইসমার পেটের দিকে। মনে মনে ভাবছে, এত বড় পেট কেন? 5 মাস রানিং, অথচ মনে হয় যেন 7 মাস। ইসমার চলাফেরা হাঁটা চলায় কষ্ট হয় এখন থেকেই। তারা আজ ঢাকায় চলে যাবে। ওসামার বাবা চাচা আর 2 বোন আসছে সিলেটে। সাথে তামান্নার 4 সন্তানও আসছে। ব্ল্যাক ডায়মন্ড তাদের সাথে যাবে, আবার 3 দিন পর চলে আসবে। এই 2 রুমের ফ্ল্যাটে ইসমা খাতুনকে ছাড়া মেজর খন্দকার থাকবে কি করে? এই দূরত্ব কি করে মন মানবে? কি নিয়ে ভাবছেন? তুমি চলে যাওয়ার পর এখানে থাকবো না, সৈনিকদের সাথে থাকবো। তোমার ডেলিভারির 3 মাস পরে ভালো দেখে ফ্ল্যাট নিব। সেখানে তুমি, আমি আর বাবু একসাথে সব সময় থাকবো ইনশাল্লাহ। আপনাকে দরকার তো আমার। অসহায়ত্ব ঘিরে ধরল মেজরের তনু মনে। তবে ইসমার সামনে তা প্রকাশ করল না। দৈহিক লম্বা পেটানো শরীরের পুরুষটা হাঁটু গেড়ে বসে পড়ল ফ্লোরে। ইসমার কোমল 2 হাতে অজস্র চুমু দিয়ে ভরসা আশ্বাস দিল। আমি যথাযথ সম্ভব চেষ্টা করব তোমার সাথে থাকতে। আমি যেমন তোমার স্বামী, ঠিক তেমনই দেশের একজন সৈনিক। তোমাকে ছাড়া আমি নিজেই ভালো থাকবো না। আমার ভালো থাকার মেডিসিন তো তুমি। বেবি নড়ছে। মেজর একদম স্থির। ইসমা স্বামীর হাত রাখলো পেটের ওপর। মৃদু নড়াচড়ায় স্পষ্ট হয়ে ধরা দিল। মেজর মাথায় এলিয়ে দিল পেটের ওপর। চোখ থেকে নির্গত হলো 2 ফোঁটা পানি। কেমন সুখ সুখ লাগছে। বারন্ত পেটে চুমু দিল অনেকগুলো। ইসমা 2 হাতে আর্মি কাটিং ছোট ছোট চুলগুলো টানছে আর ফ্যাচ ফ্যাচ করে কাটছে। আবার কাঁদছো কেন পাখি? মাঝে মাঝে আমার ইচ্ছে হবে আপনি এইভাবে পেটের ওপর হাত রাখেন, আদর করেন, কিন্তু দূরে থাকলে কিভাবে সম্ভব? ছুটির দিনে নাইটে যাব, নাইটে আসব। কষ্ট হয়ে যাবে বেশি। আমরা কষ্ট করতে জানি, ভবিষ্যতে কি হবে আদম সন্তান তা জানে না। আমি কল্পনাও করিনি তুমি নামক কমলমতি আমার জীবনে আসবে, সুখের স্রোতে ভাসিয়ে নিবে। আমি যদি সত্যি বন্ধা হতাম তবে এই অনুভূতি কি করে পেতাম? এই কারণেই পুরুষ সন্তানের লোভে আরেকজনকে বিয়ে করে, তাই না? স্নিগ্ধ হাসি দিল ওসামা। ফ্লোরে বসে থেকেই বলল, কথায় যেন শুনেছিলাম ভালোবাসারও বিসর্জন রয়েছে। বিসর্জন কি জানো? না, জানি না। দুজন দুজনকে ভালোবাসলে কিন্তু স্যাক্রিফাইস করতে হয়। ধরো যদি স্ত্রীর সমস্যা থাকে, যেমন সন্তান জন্মদানে অক্ষম, তবে স্বামী বিসর্জন দিবে এই মুহূর্তটা। এই যে আমি তোমার পেটে হাত রেখে নড়াচড়া অনুভব করছি, এটা হলো শ্রেষ্ঠ অনুভূতি। স্বামীকে বিসর্জন দিতে হবে এই অনুভূতির লোভ। আর যদি স্বামীর সমস্যা হয়,
তবে স্ত্রীকে বিসর্জন দিতে হবে এই পরিস্থিতি। এই যে তুমি বসে আছো উঁচু পেট নিয়ে, আর আমি তোমার উঁচু পেটে হাত রেখে ঠোঁট ছুঁয়েছি, আদর করেছি। এই পরিস্থিতি স্ত্রীকে বিসর্জন দিতে হবে। একজন স্ত্রী যখন মা হতে চায় এবং মা হয়, তখন স্বামীর পক্ষ থেকে এগুলো প্রাপ্য। কিন্তু স্বামী অক্ষম হলে তা এই সময় এই পরিস্থিতি আসবে না। কাজেই স্বামীকে প্রকৃত ভালোবাসলে স্ত্রীকে বিসর্জন দিতে হবে পেটে অনাগত অস্তিত্বের নড়াচড়া, যা একজন নারীর সৌভাগ্য এবং তৃপ্তি। পুরুষেরও সমস্যা হয়? হ্যাঁ, কোনো দম্পতির বেলায় স্ত্রীর বদলে স্বামীর সমস্যা হয়ে থাকে। যদি আত্মার টান থাকে তবে এইরকম দুইটা বিসর্জন দেওয়া কোনো ব্যাপার নয়। যদি তোমার অপারগতা থাকতো তবে আমি এভাবে তোমার বাড়ন্ত পেটে হাত রাখতে পারতাম না। তাতে কি এমন হতো? কিছুই হতো না। এই নড়াচড়া শুধু 3 অথবা 4 মাসের উপলব্ধি করা যায়, এরপর তো আর করা যায় না। এই 3-4 মাসের একটু সুখের জন্য কেন আমার বধূকে মানসিক যন্ত্রণা দিব আমি? হয়তো আমার ঔরস তোমার পেটে আসবে না, তবে আমাদের ঘরে একটা বেবি কিন্তু ঠিকই আসবে। দত্তক নিয়ে আসার কথা বলছি। যেই দম্পতি অনেক বছর অপেক্ষার পরেও বাচ্চার মুখ দেখছে না, তারা একটি বাচ্চা দত্তক আনলেই সব শেষ হয়ে যায়। তাদের আর পিছু টান থাকে না। তবে বেবি অ্যাডপ্ট আনতে হলে স্বচ্ছ মনের অধিকারী হতে হয়। যারা স্ত্রীকে সত্যিকার অর্থে ভালোবাসে তারাই স্বচ্ছ মনের মানুষ, এবং তারাই স্ত্রীকে কষ্ট না দিয়ে পরিবার এবং বাচ্চার অভাব পরিপূর্ণ করে একটা বাচ্চা দত্তক এনে। আমার সন্তান না হলে আপনার একটুও কষ্ট লাগতো না? আমার কষ্ট হয় যখন তুমি কষ্ট পাও। আপনার মতো সব স্বামী যদি এমন বুঝদার আর বিচক্ষণ হতো, তবে কোনো অবলা নারী বন্ধা উপাধি পেত না, কোনো অসহায় নারী সতীনের সংসার করত না, কোনো নির্যাতিত নারী নীরবে নির্যাতন সয়ে নিত না। সমাজে রাহাত আর তার পরিবার যেমন আছে, তেমন আমার মতো পুরুষ এবং আমার মতো পরিবারও আছে। আর কিছু বছর পর একটা বেবি দত্তক আনার সিদ্ধান্ত নিয়েছিল তোমার শ্বশুর শাশুড়ি। তাদের এমন সুন্দর চিন্তাধারার কারণেই আল্লাহ আমাদেরকে আরও সুন্দর মুহূর্ত দান করেছেন। এমন অনেক মানুষ আছে যারা বাচ্চা দত্তক নিয়েছে, তবে ধীরে ধীরে এমন মানুষের সংখ্যাও কমে যাচ্ছে। ওই যে মানুষের মন থেকে দয়া মায়া মোহাব্বত উঠে যাচ্ছে। তাই তুমি কনসিভ না করলে তোমাকে একটা বাবু এনে দিতাম। সে তোমার আমার রক্তের না হলেও তোমার আমার সন্তান হয়ে উঠত। কিন্তু তুমি তোমার রবের কাছে অনেক চেয়েছো, অনেক অনেক চেয়েছো, তাই তিনি তোমাকে ফিরিয়ে দেননি, তোমাকে দান করেছেন, তোমাকে খুশি করেছেন। অলস বিকালে অলস ভঙ্গিতে ইসমা, তুলি আর টুসির সঙ্গে ছাদে বসে আছে। দুই ননদ ধরে ধরে ভাবিকে ছাদে এনেছে। তামান্নার সাথে গতকাল হসপিটালে গিয়েছিল। আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে জানা গেছে একসাথে 3 জন নতুন সদস্য আসবে। এই খবর শোনার পর থেকে খন্দকার বাড়িতে কারো খুশি ধরে না। তাহিয়া খাতুন ইসমার প্রেগনেন্সির খবর শোনার পর থেকে শুক্রিয়া করে কুল পায় না। মালিহা খানম, মানজিয়া খানম ইসমার পেছনে সময় দেয় ঠিক নিজের মেয়ের মতো। ইসমার এখন 8 মাস। সিলেট থেকে ঢাকায় আসার 3 দিন পর ওসামা চলে গেছে কর্মস্থলে। এরপর আর আসতে পারেনি। তুলি, টুসি 2 বোন কত কথা বলছে, কিন্তু ইসমার সেদিকে মনোযোগ নেই। ব্ল্যাক ডায়মন্ডের যত্ন, মুখের অমায়িক হাসি সব মনে পড়ছে। মেজরের কল এসেছে। তোমার মন খারাপ তাই না? হুম। আজ আসছি। সত্যি? হ্যাঁ সত্যি। ও খুশি হয়েছ? আল্লাহ কত খুশি, বোঝানো সম্ভব না। কয়দিন থাকবো জানো? কয়দিন? পুরো 2 মাস। ইসমা অবাক হতেও ভুলে গেছে। এই বোকা খাতুন। সত্যি 2 মাস থাকবেন? হ্যাঁ 2 মাস। যে কোনো সৈনিক 12 মাসের মধ্যেই 2 মাস টানা ছুটি কাটাতে পারবে, তবে সময় আর ডিউটি সাপেক্ষে। আলহামদুলিল্লাহ আমার সব কিছু ঠিক আছে। আসছেন কখন? আসতে আসতে রাত হবে। তুমি কি করো?
ছাদে এসেছি। তুলি আর টুসির সাথে। হুম। একদম সাবধানে, দুজনের হাত ধরে ধরে নিচে নামবে। তোমাকে নিয়ে সর্বক্ষণ চিন্তায় থাকি। এত চিন্তা করেন কেন? একটা পেটে 3টা টুনাটুনি ঢুকে আছে। তামান্না আপু আমাকে যখন বলল, তখন খুশি হব নাকি চিন্তা করব কি যে হয়েছিল আল্লাহ। ধুর, শুধু শুধু চিন্তা করেন। আমার চিন্তা তুমি বুঝবে না গো। কৃষ্ণ বর্ণের রাত জেগে আছে চারদিকে। মেঘের আড়ালে চাঁদ, দক্ষিণা বাতাসে দুলছে সাদা পর্দাগুলো। ঘড়ির কাঁটা 10টার ঘরে। ভারী ইউনিফর্ম গায়ে খন্দকার পরিবারের ছেলের প্রবেশ করলো বাড়িতে। বাবা চাচার সাথে কোলাকুলি করে মাকে জড়িয়ে ধরল, খালামণি এবং বোনদের সাথেও। শাশুড়িকে সালাম দিল। তাহিয়া খাতুন হাসি মুখে সংক্ষিপ্ত কথা বলে বললেন, বাবা তুমি ফ্রেশ হয়ে আসো। মানজিয়া খানম বললেন, আসমান, কাপড় পাল্টে খেতে আয়। ইসমাকেও নিয়ে আসিস, সবাই তোর জন্য অপেক্ষায় ছিলাম। ইসমার খাওয়া দেরি হয়ে গিয়েছে। খালামণি, তামান্না আপু আসেনি? এসেছিস? তোর আসতে দেরি হয়েছে তাই চলে গেছে। সকালে দেখবি বিচ্ছু বাহিনী হাজির, মামা মামা করে পাগল করে ফেলবে। ইসমা দম খিচে চোখ বন্ধ করে বারান্দায় দাঁড়িয়ে আছে। কিছু মাসের ব্যবধানে লজ্জা জেঁকে বসেছে। আগেরবার যখন না জানিয়ে এসেছে তখন ইসমা ঘুমেছিল, কিন্তু আজ সজাগ এবং জানে মেজর খন্দকার আসবে। কলিং বেলের শব্দ শুনেই বারান্দায় ঘাপটি মেরে দাঁড়িয়েছে। পায়ের বোট হাতে তুলে নিজের রুমে ঢুকে ইসমা খাতুনকে দেখার জন্য বারংবার চোখ ঘুরিয়ে বারান্দার দিকে স্থির হলো চোখ দুটো। বোটে ময়লা লেগে আছে, তাই ওয়াশরুমে রেখে তৎক্ষণাৎ চলে গেল প্রিয়দর্শিনীর কাছে। আসসালামু আলাইকুম। আসমান ওরফে উসমা খন্দকার এবং ব্ল্যাক ডায়মন্ডের চোখের পানি ইসমা খাতুন। গভীর আলিঙ্গনের মিলন মেলা হলো। ইসমার গালের কাটা দাগে আঙুল স্লাইড করে অনেকগুলো চুমু দিল। ফিসফিস করে দুজন কথা আদান প্রদান করছে। শীতল বাতাস তাদের সঙ্গ দিয়েছে। রুমে চলো, এতক্ষণ দাঁড়িয়ে থাকলে পায়ে ব্যথা করবে। এমনই পায়ের ব্যথা করে, দেখুন পা কেমন ফুলে আছে। বারান্দা থেকে কোলে করে আলতো করে গর্ভবতী স্ত্রীকে বিছানায় বসিয়ে ড্রেস চেঞ্জ করে আসলো। ইউনিফর্মে আপনাকে অনেক ভালো লাগে। জানি জানি। কিভাবে? তাকিয়ে থাকো তুমি। ইসমা হেসে ফেলল। মেজর সেই হাসির দিকে দৃষ্টি দিয়ে আছে। ইসমার মুখে 2-3টা পিম্পল উঠেছে। চোখের নিচেও কালো দাগের আবির্ভাব। মাতৃত্বের কষ্টের ছাপ দেখায় যায় ভালো করে। টুসি এসে ডাক দিল, ভাইয়া হ্যাঁ বলো টুসি। খাবার দিয়ে যাব? না, দরকার নেই, আসছি। টুসি চলে গেল। খাবার নিয়ে আসি, একসাথে খাবে। না, সবাই আপনার জন্য অপেক্ষা করছে, সবার সাথে খেলেই ভালো হবে। ইসমার হাত ধরে খাট থেকে নিচে নামলো। এত বড় পেট দেখে মেজর খন্দকারের মাথা চক্কর দিয়ে উঠল ভয়ে। সে একটু বেশি চিন্তা করছে। তোমার খুব কষ্ট হয় তাই না? ইসমা শুধু হাসলো। খাওয়ার টেবিলে সবাই হাসি খুশি। হঠাৎ মোবারক খন্দকার বলে উঠলেন, ইসমা, জি কাকু। বেশি বেশি বই পড়বে, তাহলে ছানাপোনারা জ্ঞানী হবে। তোর উপদেশ তোর কাছেই রাখ। ইসমা, 2-1টা কোরআন খতম দিতে পেরেছ? 3বার খতম দিয়েছি বাবা, এখন আর বেশি পড়তে পারি না। মাশাআল্লাহ। তুলি বলল, আচ্ছা, বাবুদের নাম রাখা হবে কি? মালিহা খানম 3টা নাম বললেন, কিন্তু কারো পছন্দ হলো না। মানজিয়া খানম কয়েকটা নাম বলছে, তাও পছন্দ হলো না। পরে তাহিয়া খাতুন বললেন, ইসমা আর উসামা দুজনের নাম প্রায় একই রকম, বাবা মায়ের সাথে মিলিয়ে নাম রাখলেই সুন্দর হবে। এই কথা সবার পছন্দ হয়েছে। ইসমা একটু খেয়ে হাঁসফাঁস করছে। কি হয়েছে ইসমা? খালামণি, আর খেতে পারছি না। বেগুন ভাজা নেও, দেখো খেতে পারো কিনা। ইসমার শ্বশুর 2টা বেগুন ভাজা উঠিয়ে দিল পুত্রবধূর প্লেটে। চাচা শ্বশুর একটা কাঁচা মরিচ দিয়ে বলল, কাঁচা মরিচ ভেঙে ডাল দিয়ে খাও, ভালো লাগবে খেতে। আসলে কাঁচা দিয়ে ডাল ভাত ভালোই লাগছে।
একটা বেগুন ভাজা টুসি প্লেটে আরেকটা মেজর খন্দকারের প্লেটে দিয়ে মরিচ দিয়ে ডাল ভাত খেয়ে নিল। কালকে দেখে দেখে কবুতরের বাচ্চা নিয়ে আসবেন ইসমার জন্য। মালিহা খানম স্বামীকে বললেন। আজ খুঁজেছি পাইনি, কালকে দেখে নিয়ে আসবো। তাহিয়া খাতুন বছর খানেকের ভেতরে এই পরিবারের প্রতিটা সদস্যর সাথে এমনভাবে মিলে গেছে যেন তারা ছেলের মা, মেয়ের মা নয়, বরং মানজিয়া মালিহা যেমন বোন, তাহিয়া খাতুনও আরেকজন বোন। রাত গভীর হয়েছে, ইসমা আপন পুরুষের বুকে লেপ্টে আছে। চোখে ঘুম নেই, ইদানিং ভালো করে ঘুম হয় না, আরাম করে শোয়া যায় না। ঘুম আসে না? না, একটু হাঁটলে ভালো লাগবে। ওসামা খন্দকারের হাত ধরে ধরে ইসমা হাঁটছে ঘর জুড়ে। একটু হাঁটার পরেই হাঁপিয়ে গেছে। বড় বড় শ্বাস ফেলে অসহায় চোখ নিয়ে তাকালো ব্ল্যাক ডায়মন্ডের দিকে। আর হাঁটার দরকার নেই, চেয়ারে বসো, আমি পা ম্যাসাজ করে দেই। চিপস খেতে ইচ্ছে করছে। না না, চিপস না, আইসক্রিম খাবো। এখন আইসক্রিম খেলে সমস্যা হবে না? হ্যাঁ, তাও তো ঠিক ফ্রিজে আইসক্রিম আছে, আছে। নিয়ে আসছি, অল্প খাবে, তাহলে আর সমস্যা হবে না। আইসক্রিম হাতে নিয়ে আসার সময় দেখে খালি রুমে তার মা খালামণি আর শাশুড়িকে নিয়ে যেন কথা বলছে আর হাসছে। বাবা চাচারা হয়তো ঘুমিয়ে গেছে। মা আর শাশুড়ির এমন আন্তরিকতা দেখে খুব ভালো লাগলো তার, মনে শান্তি লাগলো অনেক। তুমি আইসক্রিম খাও, আমি অজু করে আসি। এসার নামাজ পড়েননি? পড়েছি তো। তবে তাহাজ্জুদ পড়বেন? সালাদ পড়ে সাহায্য চাইব মালিকের কাছে, তোমার জন্য এবং বাবুদের জন্য।